আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি আমরা সকলে ভালো আছি। আমরা সকলে একটু দ্রুত জয়েন হই নাই। এবং আমাদের পরিচিত বন্ধুদেরকে একটু মেনশন দেই, আমরা খুব দ্রুত ক্লাসটা স্টার্ট করে দেব। রাবি অবশ্যই সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। বাকিদের খবর কি? তোমাদের এইটাই হচ্ছে লাস্ট ক্লাস, এরপর আর কোনো ক্লাস হবে না, আমাদের সিলেবাস থেকে যাবে ফিজিক্স 1 এর। এরপর আমরা একটা মেগা লাইভ ক্লাসের আয়োজন করছি, সেটা 29 তারিখে। আমি আগামী মঙ্গলবার 29 তারিখে তোমাদের মেগা ক্লাস নিব। আজানের পর ক্লাসটা নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি নামাজ পড়ে আসো, পরে তারপরে ক্লাসটা রেকর্ড দেখে নিও, সমস্যা নাই। আগে নামাজ, তারপরে পড়াশোনা। সালাম দিয়েছে আশরাফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। তো আপনাদের একটু বন্ধুদেরকে মেনশন দেন, যারা এই গ্রুপে অ্যাড আছে তাদেরকে একটু মেনশন দেন, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করতে যাইতেছি। নিলয় কুমার সাহা বলছে কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। দেখো, আমরা ক্লাসটা খুব দ্রুত স্টার্ট করে দেব। দেখো, এই 11 অধ্যায়ের মধ্যে একটা খ বিভাগে কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা প্রতিপাদন। এইটাই ইম্পর্টেন্ট। আর এই অধ্যায় থেকে কোনো রচনামূলক এ পর্যন্ত আসেনি। সো সেই সেই খ বিভাগের কোশ্চেনটা এখন আমরা একটু প্রতিপাদনের দিকে ফোকাস করব। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা। তরলের অভ্যন্তরে কোন বিন্দুতে চাপের রাশিমালা। রাশিমালা P = H rho G। দেখো, আমি আবার বলতেছি, এটা খ বিভাগের কোশ্চেন, সংক্ষিপ্ত বিভাগ বা খ বিভাগের কোশ্চেন, 3 মার্কের কোশ্চেন এটা এসে থাকে। এটা একটু ইম্পর্টেন্ট। তাছাড়া এই অধ্যায় থেকে কোনো রচনামূলক আসে না, এটা খ বিভাগের কোশ্চেন। এটা অসুবিধা হইতে পারে, এই জন্য তোমাদেরকে একটু প্রতিপাদন করে দিতেছি। দেখো, তো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ নির্ণয় করতে বলতেছে। তো চাপ কি ভাইয়া? চাপ জিনিসটাকে এটা আগে আমাদেরকে জানতে হবে। চাপ হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। চাপ কি ভাইয়া? একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তো ধরলাম এইটা হচ্ছে একটা আমাদের একটা ক্ষেত্র, এটা হচ্ছে একটা ক্ষেত্র।
তো এই ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া a। তো এই ক্ষেত্রফলের উপর আমরা লম্বভাবে f পরিমাণ বল অ্যাপ্লাই করছি। তাহলে আমরা কি কাজ করছি ভাইয়া, a ক্ষেত্রফলের উপর f পরিমাণ বল লম্বভাবে অ্যাপ্লাই করছি। a ক্ষেত্রফলের উপর a ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল, প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে f। বাট চাপের ডেফিনিশনে কি বলছিল, একক ক্ষেত্রফলের লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। তাইলে এই একক ক্ষেত্রফলে লম্বভাবে কতটুকু বল প্রযুক্ত হবে, f ভাগে। এইটাই হচ্ছে আমাদের চাপের রাশিমালা। এই চাপকে p দ্বারা প্রকাশ করা হয়। এর ইংরেজি নাম হচ্ছে প্রেসার। ওই প্রেসারের p থেকে চাপকে p দ্বারা প্রকাশ করা হয়। চাপ p বল ভাগ ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলা হয়। সো আই হোপ চাপের যে সংজ্ঞা বা এর যে রাশিমালা এটা আমরা বুঝছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ইফতেখার আহমেদ বলছে। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো এই ডেফিনিশনটা বা এই যে সূত্রটা এলে আমরা 9-10 থেকেই শিখে আসছি। এখন তরলের অভ্যন্তরে কোনো একটা বিন্দুতে যে চাপের রাশিমালা p h rho g এইটা আমরা প্রতিপাদন করব। তো দেখো আমি একটু ডাস্টটা নিতেছি। ধরো দেখা যায় কি মেবি একটু সমস্যা হয়েছিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন চাপিয়ে লিখবো। ধরো ভাইয়া এটা হচ্ছে আমাদের একটা টেস্ট টিউব বা এটা একটা পাত্র ধরতে পারো। এই পাত্রে পানি আছে, এই যে পানি আছে, পানি। এই পাত্রে এই যে পানি। তো আমরা এই পাত্রে বা এই পানিপূর্ণ পাত্রে একটা বস্তু ঢুকাইছি, গোলাকার আকৃতির বস্তু ঢুকাইছি বা সিলিন্ডার আকৃতির একটা বস্তুকে ঢুকাইছি। এই যে সিলিন্ডার আকৃতির একটা বস্তু ঢুকাইছি। তো এই সিলিন্ডার আকৃতির যে বস্তুটা যে ডুবাইছি এইখানে, সেইটা একটু বস্তুটা চিত্রটা ভালো করে দেই। তো সেইটা তরলের এইটা হচ্ছে ভাইয়া মুক্ত তল, এই প্রান্তটা হচ্ছে মুক্ত তল। এই মুক্ত তল থেকে এই গভীরতায় পর্যন্ত ডুবাইছি। তাহলে এতটুকু উচ্চতার ভ্যালু কতটুকু, এইচ। এখানে যে তরল রাখছি, তরলের একটা ঘনত্ব আছে, এই যে তরলগুলা যে আছে তরলের একটা ঘনত্ব আছে। তো এই ঘনত্বটাকে রো দ্বারা প্রকাশ করলাম। রো হচ্ছে তরলের ঘনত্ব। তো এখানে তরলের পরিমাণটাকে আমি এম দ্বারা প্রকাশ করলাম। এম হচ্ছে তরলের ভর বা পরিমাণ। তো আমরা একটু আগে শিখে আসছি যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা চাপ P আমরা এভাবে দিব যে আমরা জানি তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, তো চাপ P দেবা তরলের কোনো বিন্দুতে চাপ। আমরা এই যে তরলটা এইখানে যে আসছে, শেষে যে পয়েন্টটা আছে, তরলটাকে যে ডুবাইছো, সরি এই যে বস্তুটাকে ডুবাইছো, ওইটা যে পয়েন্টে সর্ব গভীরতায় সবচেয়ে বেশি গভীরতা যে পয়েন্টটা আছে এটাকে ধরে নিলাম যে এটা হচ্ছে বি পয়েন্ট। তো এই বি পয়েন্ট এখন আমরা চাপের পরিমাণ বের করব। তো তরলের অভ্যন্তরে বা তরলের কোনো বিন্দুতে চাপ আমরা বের করতে চাই বি বিন্দুতে চাপ। চাপ P একটু আগে শিখেছিলাম যে চাপ P বল ভাগ ক্ষেত্রফল, তো F ভাগ এরিয়া। এখন তরলের কণাগুলো যে বল প্রযুক্ত করে, এগুলো কিভাবে প্রযুক্ত করে ভাইয়া, লম্বভাবে। তো আমরা বল সমান F সমান সমান একটা সূত্র জানি যে M ইনটু A, সরি একটু রং হইতেছে, বোর্ড ভালো করে দেখা যায় না। কি বলো, বোর্ড ভালো করে দেখা যায় না? কি বলো, ভালো করে দেখা যায় না স্যার, বোর্ড দেখা যায় না। আচ্ছা ঠিক আছে, আমি ট্রাই করব এখন একটু চাপে লেখার। আই হোপ এখন দেখা যায়, আই হোপ এখন দেখা যায়।
তো বল F সমান সমান জানি আমরা ভর ইনটু ত্বরণ, বাট এইখানে কোন ত্বরণ কাজ করবে? উপরের দিকে বস্তু নিয়ে যাও অথবা তরলের অভ্যন্তরে কোনো বস্তুকে ডুবাও, তখন সেখানে অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে F, এই যে F সমান সমান mg বলতে পারি। জাস্ট এখানে আমি এখন mg লিখবো, mg ডিভাইডেড বাই a। এখন mটা কি ভাইয়া? বস্তুর ভর। সো m হচ্ছে ভাইয়া বস্তুর ভর। তো আমরা একটা সূত্র শিখে আসছি যে ঘনত্ব রো ইকুয়াল টু বস্তুর ভর ভাগ আয়তন। আমরা এটা একটা সূত্র শিখেছি যে এসএসসি তে শিখেছি যে ঘনত্ব বের করার ফর্মুলা ঘনত্ব রো ইকুয়াল টু বস্তুর ভর ভাগ আয়তন। তো এখান থেকে আমি বলতে পারি বস্তুর ভর m ইকুয়াল টু রো ইনটু ভি বলতে পারি। জাস্ট এটা এখন লিখে দেব, m এর জায়গায় রো ইনটু ভি লিখব, রো ইনটু ভি ইনটু জি ডিভাইডেড বাই a। ভিটা কি ভাইয়া? ভলিউম, আয়তন। কার আয়তন? তুমি যাকে ডুবাইছো তরলের অভ্যন্তরে তার আয়তন। তো এইটা হচ্ছে ভাইয়া এই যে এইটা হচ্ছে আমাদের একটা সিলিন্ডার আকৃতির শেপ। তো আয়তন সমান আমরা একটা সূত্র শিখে আসছি যে আয়তন সমান ক্ষেত্রফল ইনটু উচ্চতা, ক্ষেত্রফল ইনটু উচ্চতা। আয়তনের যে বেসিক ফর্মুলা সেটা হচ্ছে আয়তন ইকুয়াল টু ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তো এর ক্ষেত্রফল কতটুকু? এই সিলিন্ডার আকৃতির যে শেপটা আছে এর ক্ষেত্রফলটাকে a ধরে নিলাম আমরা। তাহলে ক্ষেত্রফল a ইনটু উচ্চতা কতটুকু? এই যে দেখো এটার হাইট কতটুকু? h পরিমাণ। তাহলে h পরিমাণ। তাহলে জাস্ট এখানে রো v এর জায়গায় লিখে দিবা ah এর সাথে আছে g ডিভাইডেড বাই a। তাহলে a কাটা গেল, তাহলে থাকতেছে কি ভাইয়া? রো জি এইচ। আই হোপ দেখা যায় কি? একটু দেখি, যদি দেখা না যায় আমি উপরে লিখব। ও মাই গড, দেখা যায় না। হঠাৎ করে নিচে লিখতেছি তো ওই জন্য দেখা যায় না। আচ্ছা দাও আমি একটু হেল্প করে দিতেছি তোমাদের। এখন মনে হয় দেখা যায়, এখন মেবি দেখা যায়। আচ্ছা দেখা যাইতেছে। তাহলে দেখো এই উপরে নিচে কাটা যাইতেছে, তাহলে থাকতেছে কি ভাইয়া? এই যে রো জি এইচ, এটা শুধু থাকতেছে। তাহলে থাকতেছে, আমি এটাকে উপরে লিখতেছি, থাকতেছে আমাদের রো জি এইচ, আর বাম পাশে পি। এই যে রাশিমালা আমাদের প্রতিপাদিত হয়েছে। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের রাশিমালা, চাপ পি ইকুয়াল টু রো জি এইচ। এইটাও আমরা এসএসসি তে পড়ে আসছিলাম, এইটাও আমরা এসএসসি তে পড়ে আসছিলাম। এটা কি বুঝছি? আমাকে বলো, যদি না বুঝে থেকে আমি আরেকবার বলবো, সমস্যা নাই। আচ্ছা দেখো, বলো বুঝছি কিনা। যদি না বুঝে থেকে আরেকবার আমি এটাকে ব্যাখ্যা করে দেব। আরেকবার ভাই, আচ্ছা ঠিক আছে। তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপের পরিমাণ বের করতেছে, চাপের পরিমাণ চাপ P ইকুয়াল টু রো জি এইচ, এই সূত্রটা আমাদেরকে প্রতিপাদন করতে বলতেছে। তো আমরা এসএসসি তে শিখে আসছি যে চাপ P ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। ওই সূত্রটা কিন্তু একটু আগে দেখাইছি, এই যে চাপ P ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, এই সূত্র লিখছি। তো আমরা এই যে একটা তরল এখানে নিয়েছি, একটা বস্তু ডুবাইছি, সিলিন্ডার আকৃতির বস্তু যার ক্ষেত্রফল a, এটার বি বিন্দুতে আমরা চাপের পরিমাণ বের করতে চাই। তো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ তো না দিবা যে বি বিন্দুতে চাপ, চাপ P ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল, বল ভাগ ক্ষেত্রফল। বল F সমান সমান আমরা কি জানি ভাইয়া? ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ। এই যে ভর ইনটু ত্বরণ, এখানে কোন ত্বরণ কাজ করবে? অভিকর্ষ ত্বরণ জি কাজ করবে, যেহেতু নিচের দিকে বস্তুটা পড়তেছে। তাহলে জি, এম জি জাস্ট এখানে লিখে দিছি। এখন এম সমান কি ভাইয়া? বস্তুর ভর। আমরা এসএসসি তে একটা সূত্র শিখে আসছি যে ঘনত্ব রো ইকুয়াল টু বস্তুর ভর ভাগ আয়তন। তো এখান থেকে ভর সমান লেখা যায় রো ইনটু ভি, জাস্ট ভাই রো ইনটু ভি লিখে দিছি, এর সাথে তো জি গুণ ছিল, এখানে এ আছে। এখন ভি মানে কি ভাইয়া? ভলিউম। ভলিউম মানে হচ্ছে আয়তন। আয়তনটা কি? আয়তনের সূত্র হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তুমি যদি ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ দাও তাহলেই তো আয়তন পেয়ে যাবা। এখানে ক্ষেত্রফল হচ্ছে a, আর এটা কতটুকু উচ্চতায় আছে? h উচ্চতায় আছে, জাস্ট এটা লিখে দিছি যে a ইনটু h। এখন দেখো উপরের a নিচের a কাটা, থাকতেছে এই যে রো এইচ জি। এটাকে জাস্ট একটু সাজে লিখছি, লিখলে হয়ে যাইতেছে আমাদের রো জি এইচ। জাস্ট সমীকরণ প্রতিপাদন হয়েছে।
এটা কি ক্লিয়ার? আশা করি তো ক্লিয়ার হওয়ার কথা। বুঝছো কিনা বলো তো, আমরা কি বুঝছি? ডান্সার নিলয় কমশা আমাকে ভাইয়া বলবারই। ক্লিয়ার ভাইয়া, রাবিয়া বলছি। বাকিগুলোর কি খবর? বাকিদের কি খবর? আচ্ছা, বাকিদের খবর নাই, বাকিরা না হয় রেকর্ড দেখে নেবে। তাহলে এই অধ্যায় আমাদের শেষ। এটা হচ্ছে খ বিভাগের প্রশ্ন। আমি আবার বলতেছি, এটা হচ্ছে খ বিভাগ, 3 মার্কের কোশ্চেনের আনসার। এখানে এটা হচ্ছে 3 মার্ক। এটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন। এটার আনসার আশা করি আমাদের কাছে সকলের কাছে ক্লিয়ার। আচ্ছা দেখো, এটা হচ্ছে 3 মার্কের প্রশ্নের উত্তর। এটা হচ্ছে খ বিভাগের জন্য, এটা কিন্তু গ বিভাগ বা রচনামূলকে আসে না। তাহলে এটা যেহেতু ক্লিয়ার, আমরা একটু সামনের দিকে আগাই। তাহলে আমাদের 11 অধ্যায় শেষ। এরকম প্রত্যেকটা অধ্যায় হলে সুবিধা হইতো। 11 অধ্যায়ের মতো প্রত্যেকটা অধ্যায় হলে আমাদের অনেক সুবিধা হইতো। জাস্ট একটা কোশ্চেন। দেখো তোমাদের পরীক্ষায় বা কোশ্চেনে কোনো ম্যাথ পসিবল ম্যাথ পসিবল তোমরা V1 এবং V2 মানটা দেয়া আছে অথবা R এর মানটা কত অবশ্যই কত সেটা তোমাকে দেয়া আছে। আগে R এর মানটা কি হবে কেন দেখো V1 কে এগুলা ভাবে R কে তোমাদের জানা আছে। এবার আসো আমরা রিজাল্ট থেকে শুরু করে ধারণা নেব। আর সেটা হচ্ছে পৃষ্ঠ শক্তি। দেখা কি দেখা যায়? আমি হাতগুলো লেগে দিয়েছি। প্রথমে আমরা যাব সমস্যা রুদ্রনের সম্প্রসারণ সমায়তন রুদ্র এই হচ্ছে তাহলে 1 2 3 4 1 থেকে 2 গেল 2 থেকে 3 যাবে 3 থেকে 4 যাবে 4 থেকে 1 এই হচ্ছে। তাহলে আমাদের বিষয়টা কি হয়ে যাচ্ছে? বিষয়টা একদম সিম্পল। তাহলে দেখো আমাদের এখানে থেকে 1 2 এটা হচ্ছে আমাদের রুদ্রতাপীয় সংকোচন, 3 4 রুদ্রতাপীয় সংকোচন। যারা বলেছি কারণ তুমি 1 থেকে 2 দিকে তাকাও, 1 থেকে 2 আয়তনটা আস্তে কমাই দিচ্ছে শুধু এই পয়েন্টে আয়তন চলে গেছে এই পয়েন্টে, মানে এতটুকু কমে গেছে। 3 4 দেখা যায় কি দেখা যাবে মেবি এই পয়েন্টে চলে গেছে এখানে আয়তন বৃদ্ধি পাইছে। তাহলে বলা যায় 1 2 হলো রুদ্রতাপীয় সংকোচন এবং 3 4 রুদ্রতাপীয় সংকোচন। মেবি লেখা দেখা যায়। দেখো জিয়াদ ইসলাম সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। মার্কার সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখো 10ম অধ্যায়ের নাম হচ্ছে যে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি। তো এই অধ্যায়ে দুইটা রচনামূলক ইম্পর্টেন্ট, তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এইটা, পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। তো এইটা আমরা প্রতিপাদন করতে যাব। তো প্রতিপাদনের পূর্বে পৃষ্ঠটান কি পৃষ্ঠ শক্তি কি এই জিনিসগুলো আমাদের জানা দরকার। এই জিনিসগুলো একটু জানলে প্রতিপাদনটা করতে সুবিধা হবে। অধ্যায়টার নামও যেহেতু পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তি, জাস্ট এটাকে একটু ব্যাখ্যা করে নিই যে পৃষ্ঠটানটা কি। ভাইয়া পৃষ্ঠ টান মানে হচ্ছে পৃষ্ঠের টান। কারণ প্রশ্ন হইতে পারে কোন পৃষ্ঠের টান? তরল পৃষ্ঠের টান। তরলের মুক্ত পৃষ্ঠটা চায় সবসময় টান টান হয়ে বা কম ক্ষেত্রফলে আসতে চায়।
তরলের ওই ধর্মটাকে বলা হইতেছে পৃষ্ঠটান। তাহলে পৃষ্ঠটানটা কি? তরলের মুক্ত পৃষ্ঠ, পৃষ্ঠ টান টান হয়ে বা কম ক্ষেত্রফলে আসার প্রবণতাটাকে পৃষ্ঠটান বলে। প্রবণতা, আসার প্রবণতা বা ধর্ম বা ধর্ম পৃষ্ঠটান। পৃষ্ঠটান কি ভাইয়া? তরলের মুক্ত পৃষ্ঠটা চায় সবসময় টান টান হয়ে থাকতে বা কম ক্ষেত্রফলে আসতে চায়। তরলের এই ধর্মটাকে বলা হইতেছে পৃষ্ঠটান। তো আমরা একটু দেখি যে মুক্ত পৃষ্ঠটা কি। এটা কিন্তু অফিসিয়াল ডেফিনিশন না, পৃষ্ঠটানের অফিসিয়াল ডেফিনিশন না, জাস্ট এটা বোঝার ক্ষেত্রে এই ডেফিনিশনটা আমরা ইউজ করব। তো আমি একটু দেখি যে আমরা একটু দেখি যে তরলের মুক্ত পৃষ্ঠটা কি। ধরো ভাইয়া এটা হচ্ছে একটা আমাদের বালতি, এটা হচ্ছে একটা বালতি। তো এই বালতির মধ্যে বালতিতে পানি ভর্তি আছে। তো এই বালতির মুক্ত পৃষ্ঠ কোনটা হবে? একটু কমন সেন্স খাটাইলে আমরা বলতে পারি যে ভাইয়া এইটা হচ্ছে বালতির মুক্ত পৃষ্ঠ। আর মুক্ত পৃষ্ঠটা এটা কি? মুক্ত পৃষ্ঠ হচ্ছে যে পৃষ্ঠ দিয়ে বাতাস সহজে চলাচল করতে পারবে ওই পৃষ্ঠটাকে বলা হয় মুক্ত পৃষ্ঠ। তো দেখো এই পৃষ্ঠে কিছু নাই, বালতির উপরের পৃষ্ঠটা কিছু নাই, তার মানে ওই পৃষ্ঠ দিয়ে বাতাস সহজে পানিতে প্রবেশ করতে পারবে বা পানি থেকে বাইরে হতে পারবে, তাহলে ওইটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। বাট এই পৃষ্ঠের কথা চিন্তা করো তো, এই পৃষ্ঠে প্লাস্টিক আছে, এইখানে প্লাস্টিক আছে, এই পৃষ্ঠেও প্লাস্টিক আছে, চারপাশে প্লাস্টিক আছে। তো এই প্লাস্টিক ভেদ করে কি বাতাস পানির ভিতরে প্রবেশ করা সম্ভব? কখনোই সম্ভব না। এই পৃষ্ঠের ক্ষেত্রেও বাতাস প্লাস্টিককে ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারবে না। সেম ভাবে এই প্লাস্টিকের ক্ষেত্রে যেহেতু বাতাসটা ভেদ করে পানির ভিতরে প্রবেশ করতে পারবে না, তার মানে এই তিনটা পৃষ্ঠ হচ্ছে আমাদের বদ্ধ পৃষ্ঠ। বাট এই পৃষ্ঠটা যেহেতু কিছু নেই উপরে, এটা অনায়াসে বাতাস প্রবেশ করতে পারবে বা বাতাস এখান থেকে বাইরে হয়ে যেতে পারবে, এই জন্য এই পৃষ্ঠটাকে আমরা বলবো ভাইয়া মুক্ত পৃষ্ঠ। তাহলে মুক্ত পৃষ্ঠ জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার। এই মুক্ত পৃষ্ঠের একটা বিশেষ ধর্ম হচ্ছে মুক্ত পৃষ্ঠটা সবসময় টান টান হয়ে আসার প্রবণতা দেখা যাবে বা কম ক্ষেত্রফলে আসতে চাবে। তো তরলের এই মুক্ত পৃষ্ঠের একটা বিশেষ ধর্ম আছে, ওই ধর্মটাকে বলা হইতেছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের কারণে কিন্তু ভাইয়া বৃষ্টির যে ফোঁটা আছে এটা গোলাকার আকৃতির হয়, বৃষ্টির ফোঁটা এটা গোলাকার আকৃতির হয়ে পড়ে। কারণ বৃষ্টির ফোঁটা কেন ত্রিভুজ আকৃতির হয়ে পড়ে না, কেন চতুর্ভুজ আকৃতির হয়ে পড়ে না, কেন বৃত্তাকার আকৃতির হয়ে পড়ে বা গোলাকার আকৃতির হয়ে পড়ে, এর কারণটাই হচ্ছে পৃষ্ঠটান। আবার এই পৃষ্ঠটানের কারণে কিন্তু তুমি যদি গ্লাসের মধ্যে পানি রাখো বা পটের মধ্যে পানি রাখো, বালতির মধ্যে পানি রাখো, যদি আমরা একটু অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখি, সূক্ষ্ম অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখবা যে এই পৃষ্ঠটা অনেকটা কার্ভ আকৃতির বা বক্র আকৃতির ধারণ করতেছে। আবার তুমি যখন শুয়ে সুতা দাও তখন কিন্তু তুমি থুতু দাও বা লালা দাও, এর কারণ কি? এর কারণ হচ্ছে ভাইয়া পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের কারণে তুমি যখন থুতু দিতেছো ওইখানে পৃষ্ঠটান কাজ করতেছে। তো এগুলো কেন ঘটে বা পৃষ্ঠটান জিনিসটা কি, এটা এখন আমরা একটু বেসিক্যালি দেখার চেষ্টা করবো যে পৃষ্ঠটান জিনিসটা কি বা পৃষ্ঠটান কিসের কারণে ঘটতেছে। ওটা দেখার পর আমরা ট্রাই করবো যে হ্যাঁ এই যে কেন বৃষ্টির ফোঁটা কেন গোলাকৃতির হইতেছে, আবার কেন আমরা শুয়ে সুতা দিলে থুতু দিই, এগুলো আমরা একটু দেখার ট্রাই করবো। চলো শুরু করে দিই আমাদের টপিকস। দেখো ভাইয়া আমি এগুলো মুছে দিয়ে আমাদের টপিক শুরু করতেছি। ভাইয়া ধরো এটা হচ্ছে একটা আমাদের গ্লাসের মধ্যে পানি আছে, বা ধরতে পারো যে এটা একটা হচ্ছে বালতির মধ্যে পানি আছে। তো পানির অণুগুলোকে আমি একটু বড় বড় করে অ্যাড করতেছি যেন বুঝতে সুবিধা হয়। এগুলো হচ্ছে পানির অণু। পানির অণুগুলোকে আমি একটু বড় করে অ্যাড করতেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ভাই একটু ফোকাস করো, এই পানির অণুটার ক্ষেত্রে ফোকাস করো। এই যে পানির অণুটা আছে এই পানির অণুটার দিকে একটু ফোকাস করো। এই পানির অণুর ডানে একটা পানির অণু আছে, বামেও একটা পানির অণু আছে, উপরেও একটা পানির অণু আছে, নিচেও একটা পানির অণু আছে। জাস্ট এই পানির অণুটাকে আমি একটু বাইরে এখন আট করি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই পানির অণুর ডানে পানির অণু আছে, বামেও আছে, আবার উপরেও পানির অণু আছে, নিচেও পানির অণু আছে। তো ভাইয়া এই যে পানির অণুটা আছে এটার নাম দিলাম ও অথবা এ দিলাম নাম। এই পানির অণুটাকে, এই ডান পাশের পানির অণুটা টানবে। আবার
ও কি চেয়ে দেখবে বাম পাশের পানির অণুটা চেয়ে দেখবে? ও তো চেয়ে দেখবে না, ও আবার এই পানির অণুটাকে তার নিজের দিকে টানবে। তো দুইটা যেহেতু পানির অণু, এদের মধ্যকার আকর্ষণ বল বা টানের পরিমাণ সেম। আমাকে যদি এক বন্ধু এই বরাবর 2 নিউটন বলে টানে, আরেকজন বন্ধু যদি এই বরাবর 2 নিউটন বলে টানে, তাহলে আমি কি করব? কোন পাশে যাব কি? না, আমি স্থির হয়ে থাকবো। যেহেতু দুইজনে সমান বলে টানতেছে, আমি স্থির হয়ে থাকবো। যেহেতু এই পানির অণুটাকে যে বলে টানতেছে, এই পানির অণুটাকে সেম বলে টানতেছে, যার কারণে এই পানির অণুটা, মাঝে পানির অণুটা স্থির অবস্থায় থাকবে, মানে ওটা সামনের দিকে আগাবে না বা পিছনের দিকে পিছাবিও না। আবার উপরের ক্ষেত্রে একটু ফোকাস করো, উপরের পানির অণুটা এই পানির অণুটাকে, মাঝের পানির অণুটাকে উপরের দিকে টানবে। নিচের পানির অণুটা এটা কি চেয়ে দেখবে? নিচের পানির অণুটা চাবে এই মাঝের পানির অণুটাকে তার নিচের দিকে টানতে। তো একটু আগে তো বললাম, যেহেতু উভয়ই পানির অণু, তার মানে এদের আকর্ষণ বল সমান। যদি আকর্ষণ বল সমান হয়, আমাকে উপরে যদি 5 নিউটন বলে কেউ টানে, নিচেও যদি কেউ 5 নিউটন বলে টানে, আমি কি উপরের দিকে উঠবো নাকি নিচের দিকে নামবো? আমি স্থির হয়ে থাকবো। আমি কিন্তু উপরের দিকে উঠবো না, আবার নিচের দিকেও নামবো না, যেহেতু টান বল দুইটাই সমান। তো যার কারণে এই মাঝের পানির অণুটা উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না। তো এখান থেকে আমরা কি জানলাম? যে পানির অণুটা সামনের দিকেও আগাবে না, পিছনের দিকেও পাশাবি না, উপরের দিকে উঠবে না, নিচের দিকেও নামবে না, অর্থাৎ এই পানির অণুটা স্থির অবস্থায় থাকবে। কিন্তু ভাইয়া এই পানির অণুটার দিকে একটু ফোকাস করো তো, এই যে পানির অণুটা, এটার দিকে একটু ফোকাস করো। এই পানির অণুটার বামে একটা পানির অণু আছে, ডানেও একটা পানির অণু আছে, নিচেও একটা পানির অণু আছে, বাট উপরে কিন্তু কোনো পানির অণু নাই। আমি এই চিত্রটা রেখে জাস্ট এইখানে একটু আঁকাইতেছি, দেখো। এই যে পানির অণুটা, এই পানির অণুটার ডানে একটা পানির অণু আছে, বামেও একটা পানির অণু এই যে আছে, নিচে একটা পানির অণু আছে, বাট উপরে কিন্তু পানির অণু নাই। এটা গ্লাসের উপরে পৃষ্ঠ চিন্তা করতে পারো, উপরে কিন্তু আর পানির অণু নাই। তাহলে এই বল আর এই বল কাটাকাটি, এই দুটো আকর্ষণ বল কাটাকাটি। তো নিচে এই মাঝের পানির অণুটাকে নিচের পানির অণু একটা আকর্ষণ বলে টানতেছে। আবার উপরে কিছু নাই, কিন্তু ভাইয়া বায়ু আছে। তো বায়ুর অণু তো কিন্তু আছে, উপরে কিছু নাই মানে বায়ু আছে, বায়ুরও তো অণু আছে। তো বায়ুর অণুটা তাকে উপরের দিকে টানবে। তো এই বায়ুর অণুটা, এই যে বায়ুর অণুটা পানির অণুটাকে উপরের দিকে যে বলে টানবে, তার চেয়ে এই নিচের পানির অণুটা, মাঝের পানির অণুটাকে তার চেয়ে বেশি বলে নিচের দিকে টানবে। তো কেউ যদি আমাকে, বা তুমি এখানে ধরো আসো, তোমাকে যদি নিচের দিকে বেশি বলে টানে, তাহলে তুমি কি হবা? সংকুচিত হইতে চাবা। আর সংকুচিত হওয়া মানে ভাইয়া কম ক্ষেত্রফলে আসতে চাওয়া। তাহলে তুমি কিন্তু কম ক্ষেত্রফলে আসতে চাইতেছো। তো পৃষ্ঠটানটা ঘটে ভাইয়া এই যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের কারণে হচ্ছে পৃষ্ঠটান ঘটে। পৃষ্ঠটান কিসের জন্য ঘটতেছে? এই অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলের কারণে নিচের দিকে ঘটতেছে। যেহেতু নিচের দিকে টান বেশি, তাহলে স্বাভাবিকভাবে পানির কণাটা নিচের দিকে একটু একটু নেমে আসবে। নেমে আসা মানে কি? কম ক্ষেত্রফলে আসতে চাইতেছে। কত অধ্যায় এটা ভাইয়া? এটা হচ্ছে ভাইয়া 10 অধ্যায়। তাহলে পৃষ্ঠটানটা কিসের কারণে ঘটতেছে? একটু সমস্যা হইতেছে, দেখা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে, এখন মুভি দেখা যাবে। তাহলে পৃষ্ঠটানটা কিসের জন্য ঘটতেছে? এই অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলের কারণে ঘটতেছে। আমরা এসএসসি তে শিখে এসেছি যে অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলকে আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। এই আন্তঃআণবিক আকর্ষণ বলের কারণে মূলত পৃষ্ঠটানটা বা সারফেস টেনশনের ঘটনাটা ঘটতেছে। তো এই আন্তঃআণবিক আকর্ষণ বল ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডহেশন ফোর্স আর একটা হচ্ছে কোহেশন ফোর্স। অ্যাডহেশন ফোর্স, তাওহীদ মার্কারের সমস্যা। আন্তঃআণবিক আকর্ষণ বল ভাইয়া দুই প্রকার, একটা হচ্ছে অ্যাডহেশন ফোর্স আর একটা হচ্ছে কোহেশন ফোর্স। আচ্ছা ভাই, অ্যাডহেশন ফোর্স কি? যে ভিন্ন ধর্মীয় পদার্থগুলোর বা অণুগুলো, ভিন্ন ধর্মীয় অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল, ভিন্ন ধর্মীয় পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটাকে নষ্ট লেখা না, কালি ভরো তো একটু লেখা আবার। তো ভিন্ন ধর্মীয় পদার্থের অণুগুলোর মধ্যকার যে আকর্ষণ বল সেটাকে বলা হইতেছে অ্যাডহেশন ফোর্স। এক্সাম্পল হিসাবে আমি বলতে পারি যে পানির অণুর সাথে বায়ুর যে অণু আছে, এই বায়ুর অণু বা কণাগুলো আছে, এদের মধ্যকার আকর্ষণ বলকে অ্যাডহেশন ফোর্স বলে। অ্যাডহেশন মানে তোমরা চিন্তা করতে পারো, অ্যাড মানে যোগ করা। ও চাবে
আর এক বিপরীতধর্মী পদার্থকে কণাগুলো যোগ করতে চাবে, এমনভাবে মনে রাখতে পারো। আর কোহেশন ফোর্স হইতেছে ভাইয়া সমধর্মীয় দুটা পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বলটাকে বলা হয় কোহেশন ফোর্স। যেমন एग्जांपल হিসেবে ধরতে পারো যে পানির অণুর সাথে পানির অণুর মধ্যকার যে আকর্ষণ বল, এটা হচ্ছে কোহেশন বল। আবার তুমি এইভাবে চিন্তা করতে পারো যে তেলের অণুর মধ্যে তেলের অণুর যে আকর্ষণ বল, ওইটাকে আমরা কোহেশন ফোর্স বলতে পারবো। এক কথা অ্যাডিশন আর কোহেশন যাই হোক না কেন, তুমি মাথায় রাখবা যে অ্যাডিশন মানে ভিন্ন ধর্মীয় পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল, আর কোহেশন মানে সমধর্মীয় পদার্থের অণুগুলোর মধ্যকার আকর্ষণ বল। এই দুইটা আকর্ষণ বলের কারণে মূলত এই যে বস্তুটা নিচের দিকে নামতেছে, বুঝছো? পানির অণুটা নিচের দিকে নামতেছে। এই দুইটা আকর্ষণ বলের কারণে মূলত পৃষ্ঠটানটা সৃষ্টি হইতেছে। এগুলো আমাদের লাগবে না, এত বেসিক লাগবে না, আমি জাস্ট প্রমাণের দিকে ফোকাস করি এখন এত বেসিক পরে লাভ নাই, তো এটা তো এত ডিটেইলস আসবে না, এগুলো লাগবে না, আমাদের কাজেই লাগবে না। জাস্ট আমি তোমাদের দেখাইলাম যে বেসিকটা যেন একটু জেনে থাকো, ভবিষ্যতে তোমরা যখন বিএসসি করবে তখন যেন একটু সুবিধা হয়। দেখো এখন এই পৃষ্ঠটানের কারণে কিন্তু ভাইয়া বৃষ্টির ফোঁটা গোলাকার হয়ে পড়ে। কেন গোলাকার হয়ে পড়ে? দেখো ভাইয়া, ধরো আমরা এখানে সম আয়তনের তিনটা শেপ নিলাম। এটা হচ্ছে একটা ত্রিভুজ আকৃতির শেপ, এটা হচ্ছে একটা গোলক আকৃতির শেপ, আর এটা হচ্ছে একটা বর্গ বা আয়ত আকৃতির শেপ। তিনটারে আয়তন সেম, 2 মিটার কিউব করে, বা যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, 2 মিটার কিউব করে প্রত্যেকের আয়তন। এখন এদের যদি ক্ষেত্রফল বের করতে চাও তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফল আসবে ভাইয়া এই যে গোলকটা, সবচেয়ে কম ক্ষেত্রফল আসবে এই গোলক বা এই বৃত্তটার সবচেয়ে কম ক্ষেত্রফল আসবে। আর পৃষ্ঠটান কি করে ভাইয়া? পৃষ্ঠটান কি চায়? সবচেয়ে কম ক্ষেত্রফলে আসতে চায়। তার মানে আকাশ থেকে যদি বৃষ্টির ফোঁটা পড়ে তাহলে সবচেয়ে কম ক্ষেত্রফলে আসার উপায় হচ্ছে সে গোলাকার যদি রূপ নিয়ে আসে তাহলে সে সবচেয়ে কম ক্ষেত্রফলে আসতে পারবে। তো এই জন্য কিন্তু ভাইয়া বৃষ্টির ফোঁটাটা আসলে গোলাকার হয়, সে বর্গাকার হয় না বা ত্রিভুজাকার হয় না। কেন হয় না? কারণ এগুলোর ক্ষেত্রফল বেশি, পৃষ্ঠটানটা চায় সবচেয়ে কম ক্ষেত্রফলে আসতে। তো যেহেতু গোলকের ক্ষেত্রফলটা কম বা গোলকের ক্ষেত্রফল সবচেয়ে কম, এই জন্য পৃষ্ঠটানটা গোলক আকৃতির বা গোলাক আকৃতির সৃষ্টি করে বা গোলাক আকৃতির হয়ে পড়ে। এই জন্য বৃষ্টির ফোঁটা দেখবে উপর থেকে পড়লে গোলাক আকৃতির পড়ে। এটা এক্সাম্পল হিসেবে তুমি কিছু মনে করো, পানি হাতে নাও, নিয়ে এভাবে আঙ্গুল ধরো, দেখবা একটা করে টোপ টোপ করে পানি পড়তেছে, ওই টোপ গুলো দেখবা যে গোলাকৃতি, অনেকটা গোলাকৃতির। কেন ত্রিভুজ আকৃতির হলো না? চতুর্ভুজ আকৃতির কেন হলো না? কারণ তো কি, একটু আগে বললাম যে পৃষ্ঠটান চাই সবচেয়ে কম ক্ষেত্রফলে আসতে। তো ত্রিভুজের ক্ষেত্রফল তো বেশি ভাইয়া, আবার বর্গেরও ক্ষেত্রফল বেশি, বাট গোলকের ক্ষেত্রফল এদের দুইটার চেয়ে কম। এই জন্য পৃষ্ঠটান যেহেতু কম ক্ষেত্রফলে আসতে চায়, এই জন্য বৃষ্টির ফোঁটা বা পানির ফোঁটা পড়লে গোলাকৃতির হয়ে পড়ে। এইটা তো আবার গেল, এটা একটা গেল। আবার তুমি যখন সুইয়ে সুতা দাও তখন কি হইতেছে ভাইয়া? দেখো সুইয়ে যখন আমরা সুতা দিই, শুরুতে সুতাটা এরকম একটু মাথাটা একটু এবড়ো থেবড়ো থাকে, এভাবে এবড়ো থেবড়ো থাকে। বাট তুমি যখন একটু লালা বা স্যাপ দিতেছো যখন সুতাটার মধ্যে, তখন কি হয় ভাইয়া? ওখানে পানির একটা উপরে একটা পর্যন্ত পানির মতো পড়ে, বা মানে লালা হচ্ছে একটা পানির মতো প্রায়। তো পানি থাকলে ওখানে পৃষ্ঠটান কাজ করবে, পানি থাকা মানে পৃষ্ঠটান কাজ করে। আর পৃষ্ঠটান চাই কি? কম ক্ষেত্রফলে আসতে। তো আগে যদি এবড়ো থেবড়ো থাকতো, বাট পানি ভরার কারণে ওর ক্ষেত্রফলটা কমে যাবে। আর ক্ষেত্রফল কমান মানে তুমি সুন্দরভাবে এখন ওইটা শুয়ে সুতোটা প্রবেশ করাইতে পারবা অনায়াসে, তোমার কষ্ট ছাড়া, কোনো কষ্ট ছাড়া। এই জন্য ভাইয়া আমরা শুয়ে যখন সুতো ঢুকাই তার আগে লালা ব্যবহার করা হয়। সো আই হোপ এই বিষয়টা আমরা বুঝছি, এই বিষয়টা এখন বুঝছি। তো আমি আর বেসিক না যাই, এগুলা কিছুই লাগবে না আমাদের বাস্তবিক লাইফে, এখন এটা কাজে দিবি না। আমরা অলরেডি ফিজিক্সের এই ঘটনা জানার আগে থেকে জানি যে সুই সুতা দেওয়ার সময় লালা ইউজ করা হয়। এখন আমরা একটু প্রমাণের দিকে ফোকাস করব। দেখো, তো পৃষ্ঠটানের অফিসিয়াল ডেফিনিশনটা এখন একটু বলি। একটু আগে আমি পৃষ্ঠটানের যে ডেফিনিশন বলছিলাম, ওটা হচ্ছে পৃষ্ঠটানটা কি, এটাকে ফিল করার জন্য সংজ্ঞা। বাট এটা যদি পরীক্ষায় আসে তাহলে তার ডেফিনিশনটা হবে, তার ডেফিনিশন কিন্তু সুন্দরভাবে দিতে হবে। তার ডেফিনিশনটা হচ্ছে যে তরলের মুক্ত পৃষ্ঠে যদি একটা সরল রেখা কল্পনা করা হয় তাহলে সরল রেখার উভয় পাশে লম্বভাবে যতটুকু বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে পৃষ্ঠটান। আমি এটার ডেফিনিশনটা লিখি, তারপর বোঝাইতেছি। তরলের মুক্ত পৃষ্ঠে একটি সরল রেখা কল্পনা করলে
সরল রেখা কল্পনা করলে সরল রেখার উভয় পাশে লম্বভাবে যে বল প্রযুক্ত হয় তাকে পৃষ্ঠটান বলে। তরলের মুক্ত পৃষ্ঠে একটা সরলরেখা কল্পনা করলে ওই সরলরেখার উভয় পাশে লম্বভাবে যে বল প্রযুক্ত হয়, ওই সরলরেখার উভয় পাশে লম্বভাবে একক দৈর্ঘ্যে, এখানে একটু একক দৈর্ঘ্যে কথাটা অ্যাড করে দিবা, একক দৈর্ঘ্যে যে বল প্রযুক্ত হয় তাকে পৃষ্ঠটান বলে। এতক্ষণ থেকে আমরা যে কিছু আলোচনা করছি এগুলো হচ্ছে বৃথা, এগুলো কিছুই লাগবে না। এখন আমি যে জিনিসটা করাবো এটা হচ্ছে আমাদের কাজে দিবে প্রতিপাদনের ক্ষেত্রে। এখন যে জিনিসটা এই জিনিসটা হচ্ছে আমাদের একটু কাজে দিবে। এর আগে যতটুকু বলছি এগুলো হচ্ছে বকবকানি, এগুলো কিছু কাজে দিবে না। এখন যেটা বলবো এটা হচ্ছে একটু কাজে দিবে। তরলের মুক্ত পৃষ্ঠে একটা সরল রেখা কল্পনা করলে, আমরা একটা গ্লাসের মধ্যে পানি নিলাম, এটা হচ্ছে একটা গ্লাস, গ্লাসের উপরের পৃষ্ঠ। ভাইয়ার চিত্র একদম বাজে, বাট ধরে নাও যে এটা হচ্ছে একটা গ্লাস। তো গ্লাসের মুক্ত পৃষ্ঠ, এটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ, যে গ্লাসের উপরে ঢাকনাটা, সরি গ্লাসের যে উপরে থাকে যেটা দিয়ে আমরা পানি খাই, ওই পৃষ্ঠটা হচ্ছে মুক্ত পৃষ্ঠ। তো এই মুক্ত পৃষ্ঠে একটা সরল রেখা কল্পনা করলাম, এটা হচ্ছে একটা সরল রেখা। তো এই সরল রেখার প্রতি একক দৈর্ঘ্যে যতটুকু বল প্রযুক্ত হয়, ধরলাম এটা হচ্ছে একটা সরল রেখা হচ্ছে এল দৈর্ঘ্য, বা এটা একটা সুতা ফেলে দিছো, মনে করো যে তুমি গ্লাসের উপরে পৃষ্ঠে একটা সুতা ফেলে দিছো, সুতাটার দৈর্ঘ্য হচ্ছে ভাইয়া এল দৈর্ঘ্য। তো এল দৈর্ঘ্যের এই বরাবর, আবার এই বরাবর, মানে এল দৈর্ঘ্যের উপর লম্বভাবে, দেখো যে এই বলগুলো হচ্ছে লম্বভাবে ধরলাম যে ভাইয়া এফ পরিমাণ বল অ্যাপ্লাই হয়েছে। এটা লম্ব হয়নি যদিও, বাট একটু ধরে নিও, এই যে সুতার উভয় পাশে আমরা লম্বভাবে বল প্রযুক্ত করলাম এফ পরিমাণ, লম্বভাবে এফ পরিমাণ বল প্রযুক্ত করছি। তাহলে কি ঘটনা ঘটছে ভাইয়া? এল দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বল হইছে, তাহলে এখানে ঘটছে এল দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ কতটুকু ভাইয়া? এফ পরিমাণ। এল দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে এফ। তো পৃষ্ঠটানে কি বলতেছে? যে একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলকে পৃষ্ঠটান বলে। তাহলে একক দৈর্ঘ্যে কতটুকু বল প্রযুক্ত হবে বলতো আমাকে? অবশ্যই এফ ভাগ এল হবে। আর এফ ভাগ এলই হচ্ছে আমাদের পৃষ্ঠটান। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলই হচ্ছে পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানকে ভাইয়া টি দ্বারা প্রকাশ করা হয়। পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ ভাগ এল। এইটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের রাশিমালা। এই সূত্রটা আমাদেরকে মনে রাখা লাগবে। সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে এইটা আমাদেরকে মনে রাখা লাগবে। ক্লিয়ার শ্যাম্পু ভাইয়া? আব্দুল আল মামুন ডান স্যার, ক্লিয়ার ভাইয়া? এটা কি দেখা যায়? আহা, ঘুমটা স্লো তো, একটু ভেজাও। আশা করি এখন দেখা যায়, আশা করি এখন দেখা যাবে। আমি আবার বলতেছি, এই যে এখানে এল দৈর্ঘ্যের একটা সুতা ছিল, এই দৈর্ঘ্যের সুতার উপর লম্বভাবে এই পরিমাণ বল অ্যাপ্লাই করছি, লম্বভাবে এই পরিমাণ বল অ্যাপ্লাই করা হয়েছে। তো পৃষ্ঠটানে বলতেছে একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে একক দৈর্ঘ্যে লম্বভাবে প্রযুক্ত বলের পরিমাণ হচ্ছে এফ ভাগ এল। এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠটানের রাশিমালা। পৃষ্ঠটানের ইংরেজি নাম হচ্ছে সারফেস টেনশন। ওইখান থেকে টি দ্বারা পৃষ্ঠটানকে প্রকাশ করা হয়। পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এল। এই সূত্রটা কিন্তু মনে রাখবা, এটা একটু পরে কিন্তু কাজে দিবে, যে পৃষ্ঠটান টি ইকুয়াল টু এফ ভাগ এল। এটা প্রতিপাদনের ক্ষেত্রে কিন্তু একটু পরে লাগবে। তাহলে এটা আমি মুছে দিতেছি, এটা আমি মুছে দিতেছি। এবার একটু পৃষ্ঠ শক্তি জিনিসটা জানি, এরপর আমরা প্রতিপাদনে যাব। প্রতিপাদনটা বেশি বড় না, অনেক ছোট্ট একটা প্রতিপাদন। তো পৃষ্ঠ শক্তি জিনিসটা কি দেখো। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি কোন একটা পৃষ্ঠের ক্ষেত্রফল এক একক বৃদ্ধি করতে যতটুকু কাজ করতে হয় সেটাই হচ্ছে পৃষ্ঠ শক্তি। কোন পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল
1 একক বৃদ্ধিতে সম্পাদিত কাজের পৃষ্ঠ শক্তি। কোন পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করতে সম্পাদিত কাজই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি। দেখো আমি এটা একটা গোলাকৃতির শেপ নিলাম বা ক্ষেত্র নিলাম, এর ক্ষেত্রফল হচ্ছে ভাইয়া a। তো এর ক্ষেত্রফলটা আমরা বৃদ্ধি করতে চাইলাম, তো বৃদ্ধি করলাম। বৃদ্ধি কিভাবে করব? অবশ্যই বল অ্যাপ্লাই করে এর ক্ষেত্রফল বৃদ্ধি করব। তো এর উপর বল অ্যাপ্লাই করলাম, যার ফলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাইলো। দেখো আগে যতটুকু ক্ষেত্রফল ছিল এখন নাই, এখন একটু বৃদ্ধি পাইছে। কতটুকু বৃদ্ধি পাইছে? এতটুকু। এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলটাকে আমি ডেল a দ্বারা প্রকাশ করলাম। তার ক্ষেত্রফল আগে ছিল a, এখন ক্ষেত্রফলটা বৃদ্ধি পাইলো, এতটুকু বৃদ্ধি পাইলো। এই বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে ডেল a। তো যেহেতু ক্ষেত্রফল বৃদ্ধি করছি, কিন্তু ক্ষেত্রফল বৃদ্ধিতে অবশ্যই আমাকে বল অ্যাপ্লাই করতে হবে। তো বল অ্যাপ্লাই করে তো তার ক্ষেত্রফল বৃদ্ধি করছি। তো বল অ্যাপ্লাই করছি, দেখো সরণও ঘটছে এতটুকু, এতটুকু সরণ ঘটছে, তার মানে একটা কাজও সংঘটিত হয়েছে। তো এই কাজের পরিমাণটাকে আমরা ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম, যে ডাব্লিউ পরিমাণ কাজ হয়েছে। ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে ডাব্লিউ পরিমাণ আমাকে কাজ করা লাগতেছে। তাহলে আমি লিখে দেই ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ। একটু দেখা যায় কিনা, আমি মনে হয় ডাউট না, দেখা যায়। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে তার কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ভাগ ডেল। দেখো পৃষ্ঠ শক্তি ডেফিনিশনে বলছে কোন পৃষ্ঠের ক্ষেত্রফল 1 একক বৃদ্ধি করা লাগবে। তো ডেল এর পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে ব্যবহৃত কাজের পরিমাণ বা সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ। আমাকে কি করতে বলতেছে? একক ক্ষেত্রফল বৃদ্ধি করা লাগবে। তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে সম্পাদিত কাজের পরিমাণ হচ্ছে ডাব্লিউ ভাগ ডেল এ। এই ডাব্লিউ ভাগ ডেল এ এটাই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তির পরিমাণ। এই পৃষ্ঠ শক্তিকে ই দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু শক্তি এনার্জিকে ই দ্বারা প্রকাশ করা হয়। তাহলে পৃষ্ঠ শক্তি ই সমান কি দাঁড়ালো ভাইয়া? ডাব্লিউ ভাগ ডেল এ। ডাব্লিউ হচ্ছে কাজ, ডেল এ হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ। এই দুইটা ফর্মুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে। এখন প্রমাণের ক্ষেত্রে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। এই পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি, এই দুটার ফর্মুলা মনে রাখতে হবে। মনে রাখলে এই প্রমাণ কোনো ব্যাপারই না, এটা অনায়াসে করতে পারবো। তাহলে আই হোপ এই জিনিসটা আমরা বুঝছি। একক ক্ষেত্রফল বৃদ্ধিতে সম্পাদিত কাজই হচ্ছে পৃষ্ঠ শক্তি। ডেল এ পরিমাণ ক্ষেত্রফল বৃদ্ধিতে ডাব্লিউ পরিমাণ যদি কাজ করা হয়, তাহলে একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কতটুকু কাজ করা হবে? ডাব্লিউ ভাগ ডেল এ। আর একক ক্ষেত্রফল বৃদ্ধিতে ব্যবহৃত কাজ বা সম্পাদিত কাজই হচ্ছে আমাদের পৃষ্ঠ শক্তি, ওটাকে ই দ্বারা প্রকাশ করা হয়। সো এটা আশা করি বুঝছি। তাহলে আমি একটু সাইডে লিখে দিই যে পৃষ্ঠ টান এবং পৃষ্ঠ শক্তির যে সূত্রগুলা একটু লিখে দিই, এটা বুঝতে সুবিধা হবে। পৃষ্ঠ টান টি ইকুয়াল টু এফ ভাগ এল, আর পৃষ্ঠ শক্তি ই ইকুয়াল টু ডাব্লিউ ভাগ ডেল এ। তো ভাই এবার চলো আমরা একটু প্রমাণের দিকে ফোকাস করি, পৃষ্ঠ টান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক। তো ধরে না ভাইয়া আমরা এখানে একটা আয়ত আকৃতির ফ্রেম নিলাম, নাম দিলাম হচ্ছে এ বি সি ডি, হচ্ছে একটা আয়ত আকৃতির ফ্রেম। এটা হচ্ছে হ্যান্ডেল, এই হ্যান্ডেল ধরে আমরা এই আয়ত আকৃতির ফ্রেমটাকে ধরে আসি। এখন এই আয়ত আকৃতির ফ্রেমটাকে আমি সাবান পানির মধ্যে চুবাইলাম। তো সাবান পানি বা শ্যাম্পুর পানির মধ্যে যদি চুবাও এই ফ্রেমটাকে, তাহলে কি হবে ভাইয়া? উপরে একটা ফেবনার সৃষ্টি হবে বা পর্দার সৃষ্টি হবে। তো পর্দাটা কিসের? পর্দাটা সাবান পানির অথবা শ্যাম্পুর পানির। তো পানি যেখানেই থাকবে ওইখানে পৃষ্ঠটান কাজ করবে। তো যেহেতু এখানে পানি আছে, সাবান পানির ফেবনাটা হচ্ছে পানির সৃষ্টি হয়েছে, সাবান পানির হোক আর যে কোনো শ্যাম্পুর পানির সৃষ্টি হয়েছে, তো তার মানে ওইখানে ভাইয়া আমাদের পৃষ্ঠটান কাজ করবে। তাহলে আমাদের যেহেতু পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক বের করতে বলতেছে, এই জন্য আমরা একবার পৃষ্ঠটান বের করবো আর একবার পৃষ্ঠ শক্তি বের করবো। বের করলেই আমাদের রিলেশন হয়ে যাবে। তো আমরা এখান থেকে একটু পৃষ্ঠটান বের করব। তো ভাইয়া দেখো, এটাকে যদি সাবান পানির মধ্যে চুবাও তাহলে কি হবে? ওইখানে পৃষ্ঠটান কাজ করবে। আর পৃষ্ঠটান তো কি করে? ওর ক্ষেত্রফলকে কমাইতে চায়। তাহলে পৃষ্ঠটান চাবে এই ক্ষেত্র, এই যে এই পৃষ্ঠটাকে টানতে, এই পৃষ্ঠটাকেও তার এই বরাবর টানতে, কারণ টানলে তার ক্ষেত্রফল কমে যাবে। কিন্তু ভাইয়া একটু ফোকাস করো, এইখানে যে এবিসিডি আয়তকার ফ্রেমটা আছে, এখানে এই যে সিডি এবি আবার এসি, এই তিনটা পার্শ্ব বা সারফেস হইতেছে আমাদের ফিক্সড, মানে হলো নড়বেও না চড়বেও না, হলো হচ্ছে দেওয়ালের মতো। বাট বিডিটা স্লাইড করতে পারে, মানে এই বরাবর সামনে আগাইতে পারে পাশাইতে পারে, সামনে আগাইতে পারে পাশাইতে পারে। তো
তো পৃষ্ঠটানের পরিমাণ এখানে কতটুকু? পৃষ্ঠটান যদি আমি এই দৈর্ঘ্যটাকে এল ধরি নেই, দৈর্ঘ্যটাকে যদি এল ধরে নেই, তাহলে এখানে স্মল এল বা ক্যাপিটাল এল যাই ধরো না কেন, দৈর্ঘ্যটাকে আমি স্মল এলই ধরলাম, তাহলে এখানে পৃষ্ঠটানের পরিমাণটা কতটুকু দাঁড়াবে? আমরা জানি পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু বল ভাগ ক্ষেত্রফল। এখানে বল ভাগ ক্ষেত্রফল, ক্ষেত্রফলের পরিমাণ হচ্ছে সরি পৃষ্ঠটান টি ইজ ইকুয়াল টু একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, বল ডিভাইডেড বাই দৈর্ঘ্য, দৈর্ঘ্য কতটুকু? এল। কিন্তু একটু ফোকাস করো তো ভাইয়া, এখানে পৃষ্ঠ কয়টা হবে? তুমি যদি একটা আয়তাকার ফ্রেমকে পানির মধ্যে ডুবাও, সাবান পানির মধ্যে আর শ্যাম্পুর পানির মধ্যে ডুবাও, ডুবে তোলো, তাহলে ফ্রেম ওখানে পৃষ্ঠ কয়টা হবে? উপরে একটা পৃষ্ঠ থাকবে, নিচেও একটা পৃষ্ঠ থাকবে। তো উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য যদি এল হয়, নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য এল হবে, তাহলে দৈর্ঘ্য কয়টা? দুইটা। দুইটা দৈর্ঘ্যের জন্য আমরা কি ইউজ করব? এল প্লাস এল মানে 2l। তাহলে এখানে আমরা বলতে পারি যে হ্যাঁ, যে এইটার যে পৃষ্ঠটানটা কাজ করতেছে এই পৃষ্ঠের উপর, তার পরিমাণটা হচ্ছে t = f ডিভাইডেড বাই 2l। একটু লেখাগুলো বোঝা যাইতেছে না, মার্কারের সমস্যা। আচ্ছা আমি এটা একটু ইউজ করি এখন। আচ্ছা এখন মনে হয় দেখা যাবে মেবি। Oh my god. আচ্ছা ঠিক আছে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের পৃষ্ঠটানের পরিমাণ। এখন এটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারো। এরপর আমাকে পৃষ্ঠ শক্তি বের করতে হবে। আচ্ছা পৃষ্ঠ শক্তি কি ভাই? একক ক্ষেত্রফল বৃদ্ধিতে কাজের পরিমাণ হচ্ছে পৃষ্ঠ শক্তি। তো কাজের পরিমাণ আমাকে বের করা লাগবে আগে, এরপর ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ বের করা লাগবে। এই দুটো বের করলে আমি পৃষ্ঠ শক্তির পরিমাণটা বের করতে পারবো। তো কাজের পরিমাণ বের করতে গেলে আমাকে বলের পরিমাণ বের করা লাগবে। তো বল কিভাবে বের করবো ভাইয়া? দেখো তো, এই যে দেখো, এই যে আমাদের এই পার্শ্বটা আছে, এই পার্শ্বটা এই পাশে আসতে চাইতেছে, কতটুকু বল এই পাশে আসবে? এই পাশে যে আসতে চাইতে এটা তো স্লাইড করতে পারে, এই যে বিডি যে প্রান্তটা আছে বা তলটা আছে এটা স্লাইড করতে পারে, এইভাবে আগাইতে পারে, পাশাইতে পারে। তো এটা এই পাশে আসতে চাইতেছে, যেহেতু এটা মুক্ত, তো এটা আসতে চাইতেছে, কতটুকু বল এখানে আসবে? এই যে F = 2TL, এই বলে সে এই দিক বরাবর আসতে চাবে। তো আমরা বলের পরিমাণটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারি, দিলাম। এখন ভাইয়া দেখো, আমরা এই বলে এটাকে উপরে এই দিক বরাবর ধাক্কা দিব, এই বলে ওই দিক বরাবর ধাক্কা দিব, কারণ আমাদেরকে কাজের পরিমাণ বের করা লাগবে। কাজের পরিমাণ বের করতে যদি চাই তাহলে বল প্রযুক্ত করা লাগবে এবং সরণ ঘটা লাগবে, তার ফলে তো কাজ পাবো। তো এই পৃষ্ঠটা যদি আমি এই বরাবর এই যে এই 2TL বলে ধাক্কা দেই, তাহলে অবশ্যই তো বল অ্যাপ্লাই করছি, সরণ ঘটবে, অবশ্যই সরণ ঘটবে। তো সরণের পরিমাণটা ধরলাম যে x পরিমাণ সরণ ঘটলো, এতটুকু সরণ ঘটলো। তো এতটুকু সরণ ঘটলো, এখন ছিল এখানে BD তে, এখন চলে আসলো ধরো EF প্রান্তে চলে আসলো বা EF অবস্থানে চলে আসলো। তাহলে আমরা এখান থেকে কাজের পরিমাণ বের করতে পারি যে x পরিমাণ সরণের ফলে মার্কারগুলো একদম ছাল লাগতেছে। x পরিমাণ সরণের ফলে কৃত কাজ সমান আমরা কি জানি ভাইয়া? বল ইনটু সরণ। বলের পরিমাণ কতটুকু? 2TL। সরণ কতটুকু ঘটছে ভাইয়া? সরণ কতটুকু ঘটছে দেখো তো, L এবং X এতটুকু পরিমাণ, X পরিমাণ সরণ ঘটছে, তাহলে 2TLX। এটাকে আমাদের সমীকরণ এটা দেওয়ার দরকার নেই। আমাকে বলে এতটুকু বুঝছি কিনা, যদি না বুঝে থেকে আমি আরেকবার বোঝাবো। এরপর বাকিটুকু জাস্ট এখন ক্ষেত্রফল বৃদ্ধি বের করলে আমাদের প্রতিপাদন হয়ে যাবে। আমরা কি বুঝছি? আবার বুঝুন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ABCD হচ্ছে একটা আয়তাকার ফ্রেম, এটাকে সাবান পানিতে চুবাইছি, চুবাইলে কি হবে?
সাবানের একটা পর্দা বা ফেবনা সৃষ্টি হবে। তো পানিতে যদি চুবাই তাহলে পানি, দেখো সাবান পানির একটা ফেবনা উৎপন্ন হইতেছে, ওই ফেবনা সাবান পানির ফেবনা, ওখানে পানি আছে, পানি থাকলে উপরে তাহলে কি কাজ করে? পৃষ্ঠটান। আমরা জানি যে পানিতে পৃষ্ঠটান কাজ করে, যেহেতু সাবান পানির ফেবনা বা পর্দা সৃষ্টি হয়েছে, পানির ফেবনা বা পর্দা সৃষ্টি হয়েছে, তাহলে ওইখানে পৃষ্ঠটান কাজ করবে। তো পৃষ্ঠটানের পরিমাণটা আমরা জানি T = F/L। তো বল ভাগ এল, এল দৈর্ঘ্যের পরিমাণ হচ্ছে এল। কিন্তু দেখো যদি পর্দাটা সৃষ্টি হয়, উপরে একটা তল থাকবে, নিচেও একটা তল থাকবে। উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য যদি এল হয়, নিচের পৃষ্ঠের দৈর্ঘ্য তো সেমই হবে এল, তাহলে দুইটা পৃষ্ঠের দৈর্ঘ্য কতটুকু? 2L। জাস্ট এই জন্য এখানে ভাইয়া 2L দিছি। তো এখান থেকে আমরা বলের পরিমাণটা বের করছি। কেন বলের পরিমাণ বের করছি? কারণ আমাদের পৃষ্ঠটান লাগবে এবং পৃষ্ঠ শক্তি লাগবে। পৃষ্ঠ শক্তিতে বলছে যে পৃষ্ঠ শক্তি কাজ / ক্ষেত্রফল বৃদ্ধি, কাজের পরিমাণ লাগবে। কাজের পরিমাণ বের করতে গেলে আমাদেরকে কিন্তু বলের পরিমাণ বের করতে হবে। বল বের করার পর ওই বল দিয়ে তুমি যদি ওই বস্তুর উপর, এই তলের উপর যদি আমরা বল অ্যাপ্লাই করি তাহলে সরণ ঘটবে। আর বল এবং সরণ যদি ঘটে, বল অ্যাপ্লাই করার ফলে যদি সরণ ঘটে তাহলে কিন্তু আমরা কাজ পাবো। এই জন্য আমরা বলের পরিমাণটা বের করে নিছি যে বল F = 2TL। আমরা এই পরিমাণ বল দিয়ে এই বিডি যে প্রান্তটা আছে বা তলটা আছে এটাকে বরাবর ধাক্কা দিছি এই পরিমাণ বল দিয়ে। তো ধাক্কা দিলে স্বাভাবিকভাবে এটা ছুটে যাবে, এত দূর আসবে। ছুটে ধরলাম x পরিমাণ সরণ ঘটলো, তাহলে বল প্রয়োগের ফলে যেহেতু সরণ ঘটছে, এখানে কাজ একটা সংঘটিত হবে। তো এই কাজের পরিমাণটা এখন আমরা এখানে বের করলাম যে x পরিমাণ সরণের ফলে বা সরণ ঘটানোর ফলে কৃত কাজ W = বল * সরণ। বলের পরিমাণ হচ্ছে 2TL, সরণের পরিমাণ হচ্ছে x, তাহলে 2TLx দাঁড়ালো। তো এবার আমাদেরকে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের করলে জাস্ট আমাদের প্রতিপাদন হয়ে যাবে। তো ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা একটু বের করি, দেখা যাবে কি? দেখা যাবে মনে হয় বাকিটা। তো ক্ষেত্রফল বৃদ্ধি x সরণের ফলে ক্ষেত্রফল বৃদ্ধি। তো কতটুকু তার ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে? আগে ছিল ক্ষেত্রফল এইটা, এখন তুমি বল অ্যাপ্লাই করে তার x মিটার সরণ ঘটাইছো, তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? দৈর্ঘ্য * প্রস্থ গুণ করলে তো ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ পেয়ে যাবা। দেখো দৈর্ঘ্যের পরিমাণটা কতটুকু? L, স্মল l, এবং প্রস্থের পরিমাণ কতটুকু? x, যেহেতু এটা হচ্ছে একটা আয়ত আকৃতির। কিন্তু এই যে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা, এটা হচ্ছে তুমি শুধুমাত্র উপরের তলের ক্ষেত্রে নির্ণয় করলা। নিচেও তো একটা তল আছে, তো নিচের তলের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা কতটুকু হবে? সেম হবে, +Lx, জাস্ট এখানে Lx হবে। তাহলে Lx + Lx মানে 2Lx, 2l x। তাহলে আমরা ভাইয়া ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের করলাম। তো যদি ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা বের হয়ে যায়, এখন আমার পৃষ্ঠ শক্তির সূত্রে বসাও যে পৃষ্ঠ শক্তি E = কি ভাইয়া? আমরা পৃষ্ঠটান বের করছি, শুরুতে পৃষ্ঠটান বের করছি, আর লাগবে পৃষ্ঠ শক্তি। এজন্য পৃষ্ঠ শক্তি নির্ণয় করতেছি যে পৃষ্ঠ শক্তি E = W/Δ। W এর পরিমাণটা কতটুকু? 2TLx। মার্কারগুলো একটু সমস্যা। আহা, 2TLx ডিভাইডেড বাই ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা কতটুকু? 2LX, 2L স্মল l হবে x। তাহলে এই 2L x ক্যান্সেল, তাহলে E সমান কি থাকতেছে? T থাকতেছে। আর T মানে কি ভাইয়া? T মানে হচ্ছে পৃষ্ঠটান বা সারফেস টেনশন, আর E মানে হচ্ছে পৃষ্ঠ শক্তি। তার মানে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির মধ্যে সম্পর্ক হচ্ছে যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সমান। তুমি যদি কোনো একটা পৃষ্ঠের পৃষ্ঠটান বের করতে পারো, তাহলে তুমি পৃষ্ঠ শক্তিও বের করে ফেলছো, কারণ পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি এই দুইটার পরিমাণ হচ্ছে সমান। তুমি এভাবে লিখে দিবা যে পৃষ্ঠটান, এখানে লিখে দিবা যে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তির পরিমাণ হচ্ছে সমান, লিখে দিলে তোমাদের প্রতিপাদন হয়ে যাবে। এটাকে আরেকবার বুঝিয়ে দেওয়া লাগবে? বলো, যদি আরেকবার বুঝিয়ে দেওয়া লাগে আমি বুঝিয়ে দিয়ে ক্লাস শেষ করে দেব। স্যার ওইখানে তো বড় হাতের আছে, যদি বড় হাতের আছে বড় হাতের দিবা। ও সূত্রে ওইখানে আমি দৈর্ঘ্যটা বড় হাতের ধরে নিছিলাম,
শুরুতে আমি দৈর্ঘ্যটা বড় হাতের এল ধরে নিছিলাম, বাট পরে ছোট হাতের এল ধরছি। এখন কোনো প্যারা নাই, তুমি বড় হাতে ধরো আর ছোট হাতে ধরো। যদি বড় হাতের ধরো, উপরে বড় হাতের এল থাকবে, নিচেও বড় হাতের এল থাকবে, তাহলে বড় হাতের কাটা। এখন আমি ছোট হাতের ধরছি, তোমার মন মতো, তোমার ইচ্ছা। এই প্রতীকগুলা ইচ্ছা মতো ধরতে পারো, কোনো সমস্যা নেই। দেখো আমি আরেকবার বলতেছি, আমাদেরকে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির রাশিমালা প্রতিপাদন করতে বলতেছে। তো আমরা এ বি সি ডি একটা আয়তাকার ফ্রেম নিছি, যেটাকে সাবান পানিতে চুবাইছি। তো সাবান পানিতে যদি চুবাই, তাহলে উপরে একটা ফ্যাবনা বা পর্দা সৃষ্টি হবে, সাবান পানির পর্দা সৃষ্টি হবে। সাবান পানির পর্দা সৃষ্টি হইতেছে, পানি যেখানেই থাকবে ওইখানে পৃষ্ঠটান কাজ করবে। তাহলে এখানে পৃষ্ঠটান কাজ করবে ওই ক্ষেত্রফলের ওই ফ্রেমটার উপর। তো পৃষ্ঠটান কি করে? ক্ষেত্রফল কমাইতে চায়। পৃষ্ঠটান কাজ, পৃষ্ঠটান চাইবে এই পৃষ্ঠটাকে বা এই সারফেসটাকে এই বরাবর টানতে, এটাকে এই বরাবর টানতে টানতে টানে এনে সংকুচিত করে কম ক্ষেত্রফলে আসতে চায়। এটা তো দেখাইছি প্রথমেই। তো কম ক্ষেত্রফলে আসতে চাবে। তো ভাইয়া এই যে আয়তক্ষেত্র আছে এ বি সি ডি, এই আয়তক্ষেত্রের এ বি, তারপরে হচ্ছে এ সি এবং সি ডি, এই তিনটা প্রান্ত হচ্ছে ফিক্সড, মানে এগুলো হচ্ছে চলাচল করতে পারবে না, এগুলো হচ্ছে আটকে দেওয়া আছে। বাট বিডি এই প্রান্তটা হচ্ছে ফ্লেক্সিবল বা স্লাইডেবল, মানে এগুলো স্লাইড করতে পারে, এইভাবে সরাসরি করা যায় বা স্লাইড করা যাবে। তো স্বাভাবিকভাবে এই পৃষ্ঠের উপর যেহেতু চলাচল করতে পারে, এই পৃষ্ঠের উপর আমি যদি তাহলে আমার এই পৃষ্ঠের উপর পৃষ্ঠটানটা কাজ করে ক্ষেত্রফল কমে নিতে চাবে। তো এই পৃষ্ঠের উপর পৃষ্ঠটানের পরিমাণটা কতটুকু হবে? আমরা জানি পৃষ্ঠটান টি ইকুয়াল টু বল ভাগ দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল। একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল হচ্ছে পৃষ্ঠটান। তো জাস্ট সূত্রটা এখানে লিখছি। যেহেতু এখানে পানিতে যদি চুবাই, উপরে একটা তল থাকবে, নিচেও একটা তল থাকবে। দেখো সাবান পানির উপরে একটা ফ্যাবনা থাকবে, তুমি যদি ওটাকে উল্টাও তাহলে দেখবা আরেকটা তল, দুইটা তল। যেহেতু দুইটা তল, এই জন্য দৈর্ঘ্য আমি দুইটা ইউজ করছি। তো এখান থেকে বলের পরিমাণটা বের করছি। কেন বলের পরিমাণ বের করতে বলছি? কেন বলের পরিমাণ বের করছি? কারণ আমাকে লাগবে পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তিতে বলতেছে কাজ লাগবে, ক্ষেত্রফল বৃদ্ধি লাগবে। তো কাজের পরিমাণ বের করতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই বলের পরিমাণ লাগবে। বল অ্যাপ্লাই করার পর যদি সরণ ঘটে, তাহলে তুমি কাজ পাবা। তো আমরা এই পরিমাণ বল অ্যাপ্লাই করলাম এই বিডি তলের উপর। অ্যাপ্লাই করার ফলে এটার সরণ ঘটলো এক্স পরিমাণ। তাহলে বল অ্যাপ্লাই করার ফলে যেহেতু সরণ ঘটছে, তার মানে এখানে একটা কাজ সংঘটিত হয়েছে। তো এই কাজের পরিমাণটা আমি নির্ণয় করছি। এক্স পরিমাণ সরণের ফলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়াল টু বল ইনটু সরণ। বলের পরিমাণ হচ্ছে 2t এল আর সরণের পরিমাণ হচ্ছে এক্স। এই যে দেখো সরণের পরিমাণ হচ্ছে এক্স, তাহলে দেখা যাবে 2t lx। এখন পৃষ্ঠ শক্তি বের করতে গেলে তোমাদেরকে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণও বের করতে হবে। তো ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা কিভাবে বের করব? দেখো এক্স পরিমাণ সরণ ঘটছে, দৈর্ঘ্য ছিল এল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা কতটুকু হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ বের করবা যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ গুণ করে দিলে ক্ষেত্রফল বৃদ্ধি বের হবে। বাট এইটা তো একটা তলের ক্ষেত্রফল বৃদ্ধি, নিচে যে আরেকটা সারফেস বা পৃষ্ঠ আছে ওই তলের ক্ষেত্রফল কি হবে? সেমই হবে lx। তাহলে দুইটা তলের ক্ষেত্রফল কি হবে? 2lx। দুইটা তলের ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা এতটুকু, ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণটা দাঁড়ালো 2lx। তো আমরা পৃষ্ঠ শক্তি বের করব। পৃষ্ঠ শক্তি ইজ ইকুয়াল টু w ভাগ ডেল a। w এর পরিমাণটা কতটুকু ভাইয়া? এই যে বের করছি। ডেল a হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তো এখানে ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ ডেল a এর পরিমাণটা কতটুকু? 2lx বসে দিছি, কাটাকাটি করে যায়, শুধুমাত্র থাকতেছে ডান পাশে t। তাহলে e ইজ ইকুয়াল টু দাঁড়ালো t। মানে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি সমান। ক্লিয়ার ভাইয়া? বুঝছি, সকলে বলছে বুঝছি। রাবিয়া বলছি, নিলয় ক্রমশা, আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে একটু মুছে দেই। এটা ক্লিয়ার হয়েছে? তাহলে একটু মুছে দেই। আমি যখন তোমাদের ডিটেইলস সাইকেলে প্রমাণ করাই, সেই ডিটেইলস সাইকেলে প্রমাণ করার সঙ্গে তুমি দেখো আমার তুমি কি করতে পারো? হলো কর্টালস পার্ট 2 অর্থাৎ কর্টালস পার্ট 2 টা দেওয়া। আমি যখন ডিটেইলস সাইকেলে প্রমাণ করাবো তোমাকে, তুমি দেখো আমার একটা ক্লাস সম্ভবত গতির সমীকরণের ক্লাস ডিলিট হয়ে গেছে। সো ওই ক্লাসটা দুইটা সূত্রের প্রতিপাদন একটু ইম্পর্টেন্ট আছে, ওই দুইটা সূত্রের প্রতিপাদন আমি একটু দেখাইতেছি। তো গতির সমীকরণ হচ্ছে ভাই আর চারটা, এটা বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 থেকে 3 মিনিট হলে শেষ হয়ে যাবে। v ইকুয়াল টু u প্লাস at। সেকেন্ড সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু u প্লাস v ডিভাইডেড বাই 2 ইনটু t।
থার্ড সমীকরণ হচ্ছে s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, ভাইয়া গরম প্রচুর। চতুর্থ সমীকরণ হচ্ছে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এই চারটা হচ্ছে ভাইয়া গতির সমীকরণ। এই চারটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট। এটা খ বিভাগে এরা প্রায় আসে না, মানে খ বিভাগে দুটোর মধ্যে যে কোনো একটা কমন পাবা। তো এই ক্লাসটা ডিলিট হয়ে গেছিল, জাস্ট আমি আজকে এখন এই ক্লাসটা আরেকবার নিতেছি। দেখো আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার, এই সমীকরণটা প্রতিপাদন করব। তো শুরুতে লিখে দিবা যে একটা গাড়ি ধরি, একটা গাড়ি u আদি বেগে a সুষম ত্বরণে s দূরত্ব অতিক্রম করার পর v বেগ প্রাপ্ত হলো। এভাবে একটু জাস্ট সিনারিও এঁকে দিবা, এভাবে একটা সিনারিও এঁকে দিবা। এরপর আমাদেরকে প্রমাণ করতে বলতেছে h ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার। তো এই সূত্রটা প্রমাণ করার জন্য আমি গতির 2 নম্বর সূত্রটার একটু স্বাদ নিলাম, যে গতির দ্বিতীয় সূত্র হতে। তো আমরা কেন গতির দ্বিতীয় সূত্রটাকে বেছে নিলাম ভাইয়া, বাকি সূত্রগুলোকে কেন বেছে নিলাম না, এটার কারণ কি? দেখো এর কারণ হচ্ছে দ্বিতীয় সূত্রে, দেখো এই সূত্রে আমাকে প্রমাণ করতে হবে s, বাম পাশে প্রমাণ করতে হবে s, দ্বিতীয় সূত্রেরও বাম পাশে s আছে। আবার প্রমাণ করতে হবে দেখো যে ut, প্রমাণ করতে হবে u, আমার এখানে u আছে। প্রমাণ করতে হবে এই যে হাফ, দেখো এই যে ভাগ অবস্থায় আছে 2। প্রমাণ করতে হবে t, দেখো এখানে t আছে। মানে এই সূত্রের সাথে এই সূত্রটার মিল আছে, বাকি সূত্রে দেখো অতটা মিল নাই। তো যেহেতু এর সাথে এর একটা মিল আছে, এই জন্য আমি এই সূত্রটাকে বেছে নিলাম। এরপর s ইকুয়াল টু, মার্কার গুলো একটু সমস্যা রে ভাই। এরপর s ইকুয়াল টু u প্লাস v হচ্ছে এখানে কি ভাইয়া শেষ বেগ। শেষ বেগ নির্ণয়ের ফর্মুলা আমরা কি জানি, v ইকুয়াল টু u প্লাস at। তাহলে আমি এখানে লিখব যে u প্লাস at ডিভাইডেড বাই 2 ইনটু t। তাহলে s ইকুয়াল টু, আশা করি দেখা যায় না, একটু নিচে নামিয়ে দেই। তারপর তাহলে s ইকুয়াল টু কি দাঁড়ালো, u প্লাস u মানে 2u, একটা u প্লাস আরেকটা u, 2u ডিভাইড বাই, দেখো এই 2টাকে আমি সেপারেট করে দিতেছি, 2u ভাগ 2। আহা আজকে আমার মার্কার যে সমস্যা, শুধু আমারই সমস্যা, বাকি ভাইদের কোনো সমস্যা নাই। s ইকুয়াল টু u প্লাস u মানে 2u ভাগ 2 প্লাস at এই যে 80 ডিভাইডেড বাই 2, আর এর সাথে আমাদের t গুণ ছিল। তাহলে দেখো এই যে 2, এই 2 ক্যান্সেল, জাস্ট আমি একটু উপরে লিখতেছি। তাহলে s ইকুয়াল টু দাঁড়ালো 2 ক্যান্সেল থাকতেছে u প্লাস এই যে 2টাকে এখানে জাস্ট আমি বাইরে বের করে নিলাম, হাফ at, সাথে গুণ আছে আমাদের t ভাইয়া। তাহলে এই যে আমাদের tটা আছে, এটাকে জাস্ট গুণ করে দাও, তাহলে থাকতেছে ut প্লাস হাফ a, t আর t গুণ করলে t স্কয়ার। এই যে 2 নম্বর সূত্র, 3 নম্বর সূত্র প্রুফড, প্রমাণিত। 3 নম্বর সূত্র প্রমাণিত হয়েছে। আশা করি এটা আমরা বুঝছি, এটা মার্কারের সমস্যা। দেখো আমি আবার বলতেছি, গতির যে 3 নম্বর সূত্র আছে s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার, এটা প্রমাণ করার জন্য আমরা 2 নম্বর সূত্রটা সাহায্য নিছি। কেন নিছি, বাকিগুলো কেন নেই নাই? কারণ প্রমাণ করতে হবে বাম পাশে s, 2 নম্বরও বাম পাশে s আছে। আবার প্রমাণ করতে হবে u, এখানে u আছে। প্রমাণ করতে হবে হাফ, দেখো এখানে 2টা ভাগ অবস্থায় আছে। প্রমাণ করতে হবে t, এখানেও t আছে। মানে অনেকটা মিল আছে এই সূত্রের সাথে এই সূত্রে, এজন্য জাস্ট আমি ওই সূত্রটা নিছি। এবার এই যে এখানে u প্লাস v ডিভাইড বাই 2 ইনটু t, এখানে সেই v হচ্ছে শেষ বেগ। শেষ বেগ নির্ণয়ের ফর্মুলা কি, u প্লাস at। জাস্ট বসে দিছি, বসে দিয়ে একটু তো এর 9 10 এর বাসাও পারবে, এটা জাস্ট একটু ক্যালকুলেট করে দিছি, গুণ ভাগ করে দিছি, বাস আমাদের সূত্র প্রতিপাদন হয়েছে। আশা করি এটা বুঝছি, এটা মুছে দে, আর নেক্সট প্রমাণটা করে দিয়ে শেষ করে দেবো আজকে লেকচার। এবারে এটা প্রমাণ করব 4 নম্বর গতির সমীকরণ। তো 4 নম্বর সমীকরণটা প্রতিপাদনের পূর্বে আমি 2 নম্বর সমীকরণটা সাহায্য নিতেছি, যে গতির দ্বিতীয় সূত্র হতে। বাইরে ভাই এই মার্কার সব শেষ করে ফেলাইল।
গতির প্রথম সূত্র হতে গতির প্রথম সূত্র হচ্ছে v = u + 8। প্রশ্ন হইতে পারে ভাইয়া 4 নম্বর সমীকরণ প্রতিপাদনের জন্য আপনি কেন 1 নম্বর সূত্রটার সাহায্য নিলেন? তার কারণ হচ্ছে ভাইয়া দেখো 4 নম্বরের বাম পাশে প্রতিপাদন করতে হবে v, এখানেও v আছে, লাগবে u, এখানে u আছে, লাগবে a, এখানে a আছে। জাস্ট s টাকে সরাইলে এখানে t টাকে সরাইলে এখানে s চলে আসবে। মানে অনেকটা মিল আছে এই সমীকরণের সাথে, এই সমীকরণে অনেকটা মিল আছে, বাট বাকিগুলোর সাথে মিল নাই। এই জন্য আমরা ওই প্রথম সমীকরণটাকে বেছে নিয়েছি। এরপর দেখো আমাকে প্রমাণে স্কয়ার বা বর্গযুক্ত পদ লাগবে, কিন্তু এখানে কোনো বর্গযুক্ত পদ নাই, তাহলে কি করতে হবে? বর্গ করে দিতে হবে। বর্গ করে দাও, বর্গ করে দিলে v স্কয়ার। এটাকে যদি b ধরো, a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, a স্কয়ার t স্কয়ার। তাহলে v স্কয়ার = u স্কয়ার প্লাস, দেখো b স্কয়ার চলে আসছে, u স্কয়ার চলে আসছে, দুইটা প্রমাণ হইছে। এখন লাগবে 2a, লাগবে তোমার লাগবে 2a, দেখো এখানে 2a এবং s লাগবে, তো 2a লাগবে। এর জন্য এখান থেকে আমি এইখান এবং এইখান থেকে 2a কমন নিলাম। 2a যদি কমন নেই কি থাকতেছে ভাইয়া? 2a কমন নিলে থাকতেছে u আর t, ut প্লাস। কমন নেওয়া মানে কি? ভাগ দেওয়া। এটাকে যদি আমি 2a দ্বারা ভাগ দিই তাহলে একটা a ক্যান্সেল যাবে, এখানে থাকবে হাফ, জাস্ট একটা a ক্যান্সেল গেলে একটা a থাকবে, আর একটা শুধু, আর এখানে t স্কয়ার থাকবে। তাহলে এটা 19 এর গুণ ভাগ এলে তো বোঝাই লাগবে না। এখন v স্কয়ার = u স্কয়ার প্লাস 2a, এটা সমান কি লেখা যায়? ut প্লাস হাফ a t স্কয়ার সমান কি লেখা যায়? s। সুন্দর প্রতিপাদন হয়েছে, বইয়ে এগুলো অনেক বড় আকারে দেওয়া আছে, বাট এইভাবে যদি করো অনেক ছোট্ট হবে এবং বুঝে বুঝে করা সম্ভব। পার্বগতির সমীকরণ। বাট 2-3 জন কমেন্ট করছিল যে ভাইয়া ক্লাসটা ডিলিট হয়ে গেছে, 3-4 জন কমেন্ট করছিল যে একটু ক্লাসটা নিলে ভালো হতো, সো এই জন্য আমি আবার একটু নিলাম। তো আশা করি আমাদের সবকিছু ঠিকঠাক মতো বুঝছি। এখন আমাদের ফিজিক্সের ফাইনাল সিলেবাস বা সেমিস্টার ফাইনালের যে সিলেবাস, পুরো ফিজিক্স বই আমাদের কমপ্লিট। তো আমরা 29 তারিখে আমাদের মেগা ক্লাসের আয়োজন করতেছি সন্ধ্যা 6টায় ইনশাআল্লাহ। তো সকলে মেগা ক্লাসের জন্য স্বাগতম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রতি ঘন্টায় 1200 বিটিইউ অথবা প্রতি মিনিটে 200 বিটিইউ তার প্রস্তুতি গ্রহণ করতেছে, তখন সেই প্রস্তুতিকে আমরা বলবো টন অফ তখন সেই আমরা জিনিসটাকে বলবো টন অফ রেফ্রিজারেশন। মানে টন অফ রেফ্রিজারেশন মানে হচ্ছে যে কোনটা প্রস্তুতিকে প্রতি ঘন্টায় 1200 বিটিইউ তাপ শোষণ করে নেওয়াকে বলছে টন